এই কাবলুদা, বলো। তুমি সেই পয়লা বৈশাখে যে ঘোল খাওয়ানো, হ্যাঁ তুমি কি খেয়েছো ঘোল? হ্যাঁ, ওটা আসলে এটা তার আগে একটু পিছিয়ে যেতে হবে আর কি। পিছিয়ে যাওয়া এই কারণে, কারণ মানে আমি যখন শান্তিনিকেতনে পড়বো বলে ভাবনা চিন্তা করেছি, এবং তখনকার দিনে আমার অভিভাবকদের এই সম্বন্ধে কোনো মানে ইয়েই ছিল না আর কি। তারা নিজেদের মতো করবে। আমি দরখাস্ত করলাম যে এখানে প্রথম জুলিজ অনার্স খুলবে 65 সাল। অনার্স খুলবে তখন? অনার্স প্রথম খুলছে সেই বছর। তা আমার তো জুলজি পড়ার খুব ইচ্ছা। তুমি তার আগে কি পড়লে? তার আগে আমি বোলপুর স্কুলে ছিলাম। বোলপুর স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছি। বোলপুরই আমার জন্ম, এবং বোলপুরই আমি মানুষ মামার বাড়িতে। কোথায় সেটা? সেটা উকিলপটি। আচ্ছা, এটা বেশ মানে পুরোনো পাড়া, খুবই পুরোনো পাড়া, বনেদি পাড়া, উকিলদের বাস ছিল। তোমার ধরো বিশ্বভারতীতে না করলে তুমি বর্ধমান ইউনিভার্সিটি পাবে? বর্ধমান ইউনিভার্সিটি না, তখন আমার মোটামুটি আমি জানতাম না যে বিশ্বভারতীতে পাবো কি পাবো না। তখন আমাদের একটা বোলপুর ছেলেদের উপরে একটা অদ্ভুত একটা দূরত্ব ছিল আর কি, মানে এখানকার কর্তৃপক্ষের। এটা ঠিকই, বোলপুরের ছেলে, মানে বোলপুর স্কুলের ছেলে, শুধু মানুষজন হয়তো হবে। তাই যাই হোক, শান্তিনিকেতনে বেড়াতে আসে না, সেরকম আশা হয়নি। কিন্তু মানে আমার কাছে আলাদা ব্যাপার ছিল। আর একটা, আমরা ওই স্কুলে পড়তাম, খেলতে যেতাম, হ্যাঁ, খেলা নিয়ে আবার বাড়িতে এসে আসতাম, ওই সময়টাও সেইভাবে ছিল না। যাই হোক, সাইকেল ছিল তোমার? হ্যাঁ, সাইকেলটা ছিল শেষের দিকে। তখন আমি ভাবলাম যদি বিশ্বভারতী না পাই তাহলে শিউরি বিদ্যাসাগর কলেজে কেমিস্ট্রি অনার্স দিয়ে পড়বো, কারণ আর কোথাও অনার্স জুলজি অনার্স এই তাতলাটা ছিল না। পড়তে হলে কলকাতা। এটা কোন সাল বললে? 65 সালে হায়ার সেকেন্ডারি পাস করেছি। করে এইটা ভাবনা চিন্তা চলছে। যাই হোক, পেয়ে গেলাম। আমাকে হিমাংশুলাল সরকার তখন বিভাগীয় প্রধান, উনি আমাকে ইন্টারভিউ করলেন। বলে তুমি আসতে পারবে? আমার একদিন দেরি হয়েছিল, আমি খবর পাইনি। বলে আসতে পারবে? বলে হ্যাঁ, ঠিক আছে এসো। উনি আমাকে কয়েকটা প্রশ্ন করলেন উনি। তারপরে সব থেকে ইন্টারেস্টিং, তুমি এক কাজ করো, একটা পাতা দিলাম, তুমি আমাকে এক পাতায় ইংরেজি লিখে দাও, ইংরেজিতে কি করতে চাও জুলজি পড়ে। মহাবিপদ তখনকার দিনে। আর ঠিক আছে, দেখা যাবে না কী হয়। যাই হোক, যা লিখলাম ঘটনাচক্রে সেটাই ঘটে গেল, কিন্তু অথচ আমার সেরকম কোনো ইচ্ছা সেভাবে ছিল না। লিখেছিলাম খুব মজা যে আমি এখানে জুলজি, সত্যি জুলজিটা আমার খুব মানে প্রিয় সাবজেক্ট ছিল। তো জুলজি পড়ে বললাম এখান থেকে পড়বো, এমএসসি করবো, পুরো পিএইচডি করবো। হ্যাঁ, গবেষণা করব, এবং গবেষণা করে তারপরে ওই অধ্যাপনার কাজে যাব। এটা আমার একটা কাল্পনিক ব্যাপার ছিল আর কি। মানে কিছু লিখতে হবে, কি লিখবো না, সেইভাবে এম অফ লাইফ যেমন আমরা পড়তাম আর কি, সেইভাবে আর কি। তো এইরকম হয়ে গেল। কিন্তু ঘটনাচক্রে ধাপে 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 এখানেই থেকে গেলাম। এখান থেকেই সবগুলো হয়ে গেল। দেখলাম কি করে হলো যাই না। অধ্যাপনা তারপরে তার আগে আমি আবার চলে গেলাম কলকাতায়। কলকাতায় আরেকটু উচ্চতর গবেষণা করতে, এখানে পিএইচডি করার পর 5 বছর ওখানে করার পরে তখন আমি ওই চাকরির জন্যে খুঁজে বেড়াচ্ছি, চাকরি একটা করতে হবে। করতে করতে ওই আমাদের তখন কলেজ সার্ভিস কমিশন হলো, পেয়ে গেলাম, চলে এলাম। নিয়ে শিউরি বিদ্যাসাগর কলেজে প্রথমে আমাকে পোস্টিং দিল। পরবর্তীকালে আমি একটা গ্রামীণ কলেজে, হ্যাঁ, গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানে ওই শিক্ষকতার কাজ নিয়ে চলে গেলাম। এইটা আমার তার আগের ইটা। এইবারে আমি যখন শান্তিনিকেতন আসি 65 সালে, হস্টেলে আমাদের কম্পালসারি ছিল বাড়ি থেকে। হ্যাঁ, এখন যেটা মৃণালিনী, তখন ছিল শিক্ষাভবন বয়েজ হোস্টেল। শিক্ষাভবন বয়েজ হোস্টেল, তখন শিক্ষাভবনের স্ট্রাকচার, বিদ্যাভবনের স্ট্রাকচার একটু আলাদা, গঠনটা আলাদা ছিল। গঠনটা আলাদা বলতে, শিক্ষাভবন মানে পাঠভবন হচ্ছে পাঠ দান করা। এটা আমাকে অমিতাভ চৌধুরী বলেছিলেন যে জানো তো, এই যে নামকরণগুলো একটু অন্য ধরনের হয়েছে, তার কারণ হচ্ছে পাঠভবন যেখানে পাঠ দান করা হয়, শিক্ষা ভবন যেখানে শিক্ষা লাভ করে মানুষ, আর বিদ্যাভবন হচ্ছে বিদ্যা চর্চা কেন্দ্র, যেখানে বিদ্যা চর্চা হয়, বিদ্যা উৎপন্ন হয়, এবং সেটা হচ্ছে স্নাতকোত্তর এবং গবেষণা। এইভাবে গঠনটা কিন্তু ছিল। পরে আবার সায়েন্স আলাদা হয়ে গেল, বিজ্ঞান বিভাগ আলাদা হয়ে গেল, হিউম্যানিটিজ আলাদা হয়ে গেল, সেটা পরবর্তীকালে হলো। কিন্তু অমিতাভ চৌধুরী আমাদেরকে বলেছিলেন যে জানো তো, এইগুলো জেনে রাখো তোমরা। অমিতাভ চৌধুরী তো আমাদের কোথায়, মানে ক্লাস তো নেননি? না, ক্লাসও নেননি। অমিতাভ চৌধুরী এখানে যাওয়া আসা করতেন প্রাক্তন হিসেবে, আমাদের সঙ্গে গল্প করতো। ওই ধরো এখানে যখন আসি আমি 65 সালে, চলতে চলতে এখানকার জীবন সম্বন্ধে সচেতন হলাম। তুমি তো ধরো শান্তিনিকেতনে এসে তখন তো কাউকেই প্রথমে ধরো চেনো না, সহপাঠী কারা ছিল তোমার? সহপাঠী ছিল না শান্তিনিকেতনের সহপাঠী আমার যেটা ছিল, সব থেকে যেটা হয়েছিল সেটা হচ্ছে কেমিস্ট্রি বিভাগে। কেমিস্ট্রি নিয়ে আমার অনেক বন্ধু বোলপুরেরই তারা পড়াশুনো করতো, এবং তারা হোস্টেলেই থাকতো।
সেই একটা সঙ্গী পেয়েছিলাম। ঠিক। আর বোলপুরে দু একজন চেনা জানা আমার ছিল যারা আমাদের থেকে অনেক উঁচুতে, অর্থাৎ 62 সালে প্রথম স্নাতক পড়ানো হতো এখানে বিজ্ঞানে, ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্সটা আগেই ছিল। 65 সালে প্রথম জুলজি এবং বটানি নিয়ে হলো। এই হচ্ছে এর শুরু। যাই হোক, পড়তে আরম্ভ করলাম ওই আগস্ট মাসে, যতদূর মনে পড়ছে আমার 4 আগস্ট আমরা এই হোস্টেলে এসে ক্লাস শুরু হলো আমাদের। সেই বছর তো শারদোৎসব কেটে গেল, অমুক মানে অনেক উৎসব অনুষ্ঠানে যোগদান করলাম। সাদা পাঞ্জাবি, এরা আরো অনেক ছোট। আরেকটা শারদোৎসব বললে নাটক মনে, হ্যাঁ না শারদোৎসবে, হ্যাঁ শারদোৎসবের অনুষ্ঠানগুলো তখন আমরা নাটক দেখতে যেতাম। অদ্ভুত একটা ছিল। আর খাওয়াটা ছিল কিচেনে, সেখানে খেতে কারা, জেনারেল কিচেনে কারা, শিক্ষা ভবনের ছাত্রছাত্রীরা, কলা ভবনের ছাত্রছাত্রীরা, সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা আর পাঠ ভবনের ছাত্রছাত্রীরা। বিদ্যা ভবনের জন্য আলাদা হোস্টেল, আলাদা কিচেন ছিল। এত ছেলে মেয়ে খেত সেখানে, মানে সে এক অদ্ভুত ব্যাপার। আমার কাছে অবাক লাগতাম যখন আমাদের মানে খাওয়াটা চলতো বিভিন্ন সময় ধরে, মেয়েদের চলছে একসঙ্গে, পাশে আলাদা 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 ওদের খাবার জায়গা, আমাদের আলাদা খাবার জায়গা, নন বেঙ্গলিদের ভেজিটেরিয়ানদের আলাদা খাবার জায়গা, পাঠ ভবনের তো আলাদা খাবার জায়গা, কিন্তু কিচেনটা একই এবং খাবার জায়গা একই কম্পাউন্ডের মধ্যে ছিল। ওই করতে 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 তারপরে আমরা পরের বছরে পয়লা বৈশাখ শুনলাম, তখন তো জানতাম না, তার আগে তো শুনলাম যে এখানে একটা উৎসব হয়, অনুষ্ঠান হয়, খুব সুন্দর সকালবেলা হয়, মন্দির হবে সকালবেলায়, আর পরবর্তী পর্যায়ে জন্মদিন পালন হয়। সেটা আমার কাছে একটা নতুন, মানে আমাদের দাদারা বলতেন যে, বা পাঠভবনে যারা ছাত্রছাত্রী ছিল, যারা আমার বন্ধু ছিল পরবর্তীকালে সেই সময়, মানে অন্যান্য বিভাগে, তারা বলতো যে জানিস তো এখানে জন্মদিনটা ওই দিন পালন হয়। জন্মদিন তো সেই 25শে বৈশাখ, পয়লা বৈশাখ কেন হবে? বল আসলে কি জানিস, 25শে বৈশাখ হতে গেলে তখন স্কুলে হস্টেলগুলো বন্ধ হয়ে যায়, জলকষ্ট, সেই সময় গ্রীষ্ম ছুটি পড়ে যায়, কেউ থাকে না। হ্যাঁ, সেই জন্যে পয়লা বৈশাখ ওই অনুষ্ঠানটা, জন্মদিন অনুষ্ঠান পালন হয়। বেশ সুন্দর। সকালবেলায় ওটা মন্দির যেতাম, মন্দির যেতে খুব ভালো লাগতো, আমরা বন্ধুরা মিলে যেতাম। মন্দির হওয়ার পরে তারপরে আমরা কিচেনে খাওয়া দাওয়া করেই যেতাম, খাওয়া দাওয়া করে মন্দির গেলাম, মন্দির কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে, মানে মন্দির শেষ হয়ে যাওয়ার পরে ঘোরাঘুরি করে অনুষ্ঠানটা তখন আম্রকুঞ্জে হতো। আম্রকুঞ্জে এখন যেটাকে জহরবেদি বেলা হয়, সেই জহরবেদিতে অনুষ্ঠানটা হতো, প্রোগ্রাম খুব সুন্দর হতো, খুব সুন্দর প্রোগ্রাম দেখলাম। যে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে তখন দেখলাম যে তখন আমার বন্ধুরা বললো যে চল ওইখানে খাবার দেবে, প্যাকেট দেবে। বকুলবিথিতে তিন জায়গায় দিত মোটামুটি, আমার যতটুকু স্মরণে আছে 3-4 জায়গায় দেওয়া হতো। প্রচুর মানে প্যাকেট থাকতো, তার মধ্যে ওই দুটো হয়তো কচুরি, একটা লাড্ডু, একটা মিষ্টি, বাস এইটা। আর ওই জালাতে, বড় বড় মুখওয়ালা জালা যেটা, যেটাকে আমরা পাতনা বলি গ্রামের দেশে, এই পাতনাতে তখন দেখতাম মাটির পাতনাতে ঘোলের শরবত করা হতো। আমরা তো সেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর কি অদ্ভুত, কিচেনে খেয়েছি সকালবেলায়, জল খাবার খাওয়া হয়ে গেছে, তারপরে লাইন দিয়ে প্যাকেট নিলাম, প্যাকেট নিয়ে আবার লাইন দিয়ে প্যাকেট নিলাম, মানে একটা মজা ছিল যে কে কটা, তুই কটা নিয়েছিস। আচ্ছা, মাটির ভাঁড়ে, মাটির গ্লাস, যেটাকে আমরা খুঁড়ি বলতাম তখন, একটা বেশ লম্বা মতন ছিল, মাটির ঘরে লাইন দিয়ে আমরা দাঁড়াতাম, ওই ঘোল দিত, আবার লাইনে দাঁড়াতাম। হ্যাঁ, কেন ঘোলটা খেতে তখন খুব ভালো লাগতো, আর বরফ দেওয়া থাকতো, ঠান্ডা সেই সময়। এইটা একটা অদ্ভুত একটা মানে আনন্দ। আগে মানে এই কচুরি মিষ্টি তো আমরাও দেখেছি, পরে তারও আগে নাকি ওই তোমার ওই গোটা মুখ ভেজানো, একটু নারকেল করা শুনেছি, ওরকম একটু ফলের কুচি, এইরকম অনেক আগে, হ্যাঁ অনেক আগে। ঘোলটা কিন্তু খুব বেশি দিন চলেনি, না তারপরে বন্ধ হয়ে গেল। হ্যাঁ মনে হয় তাই, কেন তারপরে যখন আস্তে আস্তে আমরা বিজ্ঞান ব্যাপার ওই দিকে চলে গেলাম, তখন অনেক বন্ধ হয়ে গেল, কেন তখন ওটাকে আর করা যাচ্ছে না, এত সংখ্যায় ছাত্রছাত্রী বেড়ে গেছে তখন, হ্যাঁ, যার জন্য ওইটা আস্তে আস্তে এই জন্মদিনের যে খাওয়ার ব্যাপারটা ছিল, এবং এটা করতেন পরবর্তীকালে আমি শুনেছি, তখন তো অত বুঝতামও না, ছোট তখন, মানে কত আর বছর, 16 বছর বয়সে। তো সেই সময় তখন দেখতাম ওই যারা অফিসে কাজ করতেন তারাই, মাস্টারমশাইরা থাকতেন ওখানে, তারাই দিতেন, তারাই ই করতেন। পরবর্তীকালে শুনেছি যে ওটা কর্মী মণ্ডলী এটাকে পরিচালনা করতেন, অনুষ্ঠান এবং খাওয়া দাওয়া, হ্যাঁ সবই করতো। তো এইটা একটা আনন্দ ছিল। আর সন্ধ্যাবেলায় আমাদের একটা জন্মদিন অনুষ্ঠান হতো, সেটা ছিল নাট্যঘর। নাট্যঘরে আমরা সবাই মিলে যেতাম, সেই সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান হতো নাট্যঘরে, গৌর প্রাঙ্গণে নিজে কখনো নাটক করেছিল না, নিজে সেরকম ভাবে নাটক আসলে। একটা কথা বলো, এই যে ধরো বোলপুর থেকে এলে বা আরো অনেকে ছিল হস্টেলে, তোমার এই যে শান্তিনিকেতন তুমি যে
এতটাই এখন শান্তিনিকেতনে যে সবাই তোমার যে কোনো সেই পারিবারিক অনুষ্ঠান হোক কি কোথাও একটা একসঙ্গে পিকনিকের ব্যবস্থা হোক, তোমাকে ছাড়া তো ভাবাই যায় না। যে একটা ব্যবস্থাপনা বলো, সে খাওয়া দাওয়াই বলো, একটা সবটা বেশ গুছিয়ে রাখা, এইটা তোমার ঠিক কবে থেকে বলো তো শুরু হয়েছে? এই ভরসাটা তোমার উপর সবার ভরসা করে? ভরসা আছে কিনা জানি না, কিন্তু তার আগে আবার একটা অন্য ব্যাপারও আছে। সেটা হচ্ছে যে আমি এই পড়াশোনা করতে করতে ছাত্র আন্দোলন যখন ছিল আগে, মানে তখনই কিন্তু পলিটিক্যাল ব্যাপারটা ছিল না, পলিটিক্যাল অ্যালায়েন্স কোনো সাবজেক্ট, মানে ছাত্র আন্দোলন যেটা ছিল, ছাত্র ইউনিয়ন হতো, যেটা সম্মিলনী, ছাত্র সম্মিলনী বলা হতো, সেই সম্মিলনী আমরা যেতাম ওই ইয়েতে কি বলে সিংহসদনে, সবাই মিলে যেতাম, কে দাঁড়াবে হাত তোলো, তার নাম লিখে না হলো, আর কোনো লোক আছে নেই, আর কোনো ছাত্রছাত্রী আছে নেই, ঠিক আছে, ওরা নির্বাচিত, এই এই পদ্ধতিটা হতো না। যদি থাকতো তাহলে হাত তুলে ভোট, হাত তুলেই ভোট হতো। সেটা খুব কম ভোট হয়েছে, না, ঠিক। খুবই কম হয়েছে, তৎকাল প্রথম দিকে তো হয়নি। হ্যাঁ, ভোট পরবর্তীকালে ওই হাত তুলেই ভোট হতো, পরবর্তীকালে আবার কাগজ লিখে দেওয়া হতো, কুচি কাগজ, কার নাম করবে লিখে দাও, সব এইরকম হয়েছে। তো যাই হোক, সেটা হয়েছে। ছাত্র সম্মিলনীতে আমি যুক্ত হয়ে গেছিলাম, যে কোনো কারণেই হোক না কেন, সেই একটা ব্যাকগ্রাউন্ড আমার হয়তো ছিল আর কি, মানে পিছনের দিকে তাকালে ওইটা। কালোর দোকানে তোমার কবে থেকে শুরু? কালোর দোকানে অ্যাকচুয়ালি শুরুটা কিন্তু অনেক দেরি, এটা ঠিকই। কেন, আমি যখন পড়াশুনো করতে শুরু করলাম, বিজ্ঞান বিভাগে চলে গেলাম, তারপরে উচ্চতর আরেকটু পড়তে গেলাম যখন, তখন ব্যস্ত এত যে সেই 8টা ফিরতাম, ফিরে ক্যান্টিনে একটু খাওয়া দাওয়া করতাম, খিদে পেয়ে যেত, 8টা সাড়ে 8টাও বেজে যেত কখনো ফিরতে ল্যাব থেকে। তো তারপরে পরবর্তীকালে আমি তো আবার কলকাতায় চলে গেলাম। কলকাতা থেকে ফিরে যখন চাকরি করতে এলাম, মানে শিক্ষকতার কাজে সিভিল বিদ্যাসাগর কলেজে যখন ঢুকলাম, আমি যোগদান করলাম, তখন আস্তে আস্তে কালোর দোকানের সঙ্গে আমার ঘনিষ্ঠতাটা বাড়লো। আর একটা বলি কথা, সেটা আরেকটা ছিল, সেটা এখন মনে পড়লো। খোকাদার সঙ্গে আমার কিন্তু ওই যখন আমি স্নাতকোত্তর পড়াশুনো করে, অর্থাৎ এমএসসি পাস করে যখন আমি গবেষণায় আছি, খোকাদারের সঙ্গে আমার কিন্তু তখন আলাদা একটা। আচ্ছা, খোকাদার কথা বললে বলে একটা কথা বলি। খোকাদার যে ভালো নাম মনোরঞ্জন ঘোষ, এটা কজন জানে? খুব সুন্দর, এইটা খুব কম জন জানে। কিন্তু তোমার যে কাবলুদার যে একটা ভালো নাম আছে, কি প্রবীর, কি একটা, কি তোমার পদবী? আমার দাস। আচ্ছা, তো প্রবীর দাস যে তোমার একটা নাম আছে, এটাও তো এমনি কেউই জানে না। কাবলুদা, এই মানে তোমার এই নামটা কি ছোটবেলার নাম? হ্যাঁ, আমার ছোটবেলার নাম, আমার পাড়ার নাম, বাড়ির নাম। এবং যেহেতু আমি ওই বললাম যে 65 সালে যখন আমরা এক দল এলাম বোলপুর থেকে, ওই নামটা আমি কিন্তু সঙ্গে করেই নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, খাতায় রইল প্রবীর দাস। হ্যাঁ হ্যাঁ, হয়তো যেমন অনেক পুরনো মানুষ যারা আছেন, ধরো আমার সঙ্গে যাদের আলাপ ছিল, মানে এখানে আসার পরে তো বিভিন্ন মাস্টারমশাইদের সঙ্গে আমার আলাপ হয়েছে, বিভিন্ন মাস্টারমশাই, এবং সেটা কিন্তু হয়েছে পথ চলতে চলতে, মানে রাস্তাঘাটে আমরা যাচ্ছি আসছি করতে করতে, এই প্রবীর তুমি কেমন আছো, কি আচ্ছা ঠিক আছে, এরকম কেমন আছো, সংখ্যা কম ছিল, আমরা সবাই, এমনকি কলা ভবনের মাস্টারমশাইদেরকেও আমরা কিন্তু চিনতাম, সঙ্গীত ভবনের মাস্টারমশাইদের তো চিনতামই, বাই নেম তারা আমাদেরকেও চিনতেন, একদম মানে নামে চিনতেন যে প্রবীর বলে। এই প্রবীর নামটা কিন্তু ওই মহলে পরিচিত ছিল, হ্যাঁ, কিন্তু একদম ছিল না তা না। তারপরে ওটা আস্তে 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 মিলিয়ে যায়। এখন মানে প্রবীর বলে ডাকার মানুষেরা কমতে থাকে না। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই হয়েছে, একদম ঠিক তাই। প্রবীর ডাকার মানুষেরাই এখন আস্তে আস্তে, যেমন আমার মাস্টারমশাই এখানে আছেন নির্মল শুকুল, তিনি প্রবীর বলে ডাকেন। দীপক আচার্য, না দীপক আচার্য এখন আবার কাবলু বলেন আমাকে, আমার হ্যাঁ আড্ডায়, হ্যাঁ, আর সেটা আড্ডায় ঘনিষ্ঠতার কারণে। এই কালোর দোকানে কিন্তু আমি যখন এলাম সিদ্ধু বিদ্যাসাগর কলেজে, তখন থেকে আমার কিন্তু এই যোগাযোগটা কালোর দোকানের সঙ্গে আস্তে আস্তে বাড়তে। সেই সময় সব থেকে মানে সিনিয়র কালোর দোকানে তুমি যখন আসছো? আমি যখন আসি তখন মানে ছিল যে মন্টুদারা ছিলেন। হ্যাঁ, মন্টুদারা ছিলেন, পুরো মন্টুদাদের ব্যাচ ছিলেন, এবং মন্টুদারা যখন আসতেন আমরা সরে যেতাম, অন্য জায়গা ছেড়ে দিতাম একদম। মন্টুদাদের বড় ব্যাচ কিন্তু, সেখানে অমিত দা আসতেন, আরও নানা জনের, সান্নাল দা আসতেন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করেছেন, মনুদা আসতেন, তারপরে তো অনেকেই আসতেন, নাম পণ্ডিত মানুষেরা আসতেন তখন, তারা বেশ আনন্দ করতেন, মজা করতেন, আমরা শুনতাম গল্পগুলো। অলোকদা এখানে যে যখন ক্লাসিক্যাল শেখাতে এলেন, অলোকদা তো অলোকদা কি তোমাদের থেকে? আমাদের থেকে ছোট, কিন্তু অলোকদার সঙ্গে আমার অদ্ভুত একটা ঘনিষ্ঠতা হয়ে গেছিল, সেটা কিন্তু এই কালোর দোকান থেকেই। অদ্ভুত একটা ব্যাপার, কারণ তখন আমি অলোকদা, ধরো আমাদের মোহনদা, ওরা যেমন বেশ একটা, হ্যাঁ, ওদের সঙ্গীত ভবনে একটা আড্ডা ছিল, কিন্তু পরবর্তীকালে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে অলোক চ্যাটার্জি এবং মোহন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, অলোকদাও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, টুকুদা, এই তিনজন একসঙ্গে বসতাম, আমরা আসতাম, আমি আসতাম, খোকাদা আসতো,
প্রতিন সেন আমার বন্ধু, সে আসতো, এরা মিলে একটা বেশ সুন্দর গল্পগুজব হতো। আর মজা মজা কথা শুনতাম, কেন সঙ্গীত জগতে যখন আলোচনা করতো না, বেশ মজার মজার ঘটনা টুকুদা বলতেন আগে। টুকুদা তো হ্যাঁ হ্যাঁ, টুকুদা কিন্তু খুব রসিক মানুষ ছিলেন আর কি। টুকুদা একদমই খুব তোমার ওই প্লেন বানিয়ে মানে হ্যাঁ 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 হ্যাঁ, প্লেন, হেলিকপ্টার, হ্যাঁ, এবং আগে তো উনি গ্লাইড করাতেন, ছুড়ে দিতেন। পরবর্তীকালে ওর মোটর নিয়ে এসে মোটর ফিট করে গ্লাইড আমরা একদম রিমোট কন্ট্রোলে প্লেনটাকে, হেলিকপ্টারটাকে মানে চালাতে। হ্যাঁ, ওইটা খুব মজা ছিল। ওইটা থেকে ভ্রমণ আবার ওইটা ওই শুরু করলো আর কি। আর ওই কিটগুলো নিয়ে আসতো বিভিন্ন কাঠের, ওই কাঠটার নাম ভুলে যাচ্ছি, সেই কাঠের তৈরি করা মানে হালকা ওটা। তোমার এই যে ব্রতিনদা, যেমন তোমার বন্ধু, ব্রতিনদা বন্ধু কখন হলো? ব্রতিনের সঙ্গে আমি পড়তে এলাম, মানে পড়ার সুযোগে ও ফিজিক্স নিয়ে পড়তো, আমি জুলজি নিয়ে পড়তাম। এই সুযোগে ব্রতিনের সঙ্গে আমার বন্ধুত্বটা। আরেকটা কথা বলো তো, তোমার মা যেহেতু বোলপুর থেকে এলে, আমি যেমন সুপ্রিয় দাদের কাছে শুনেছি, লেবুদা মানে পূর্ণানন্দ চট্টোপাধ্যায় হাটসেরান্দি থেকে যখন এলেন, বিশ্বজিৎ রায়, বিশ্বজিৎ দা, এই ইনিও অমিতাভ চৌধুরীও ওদের কন্টেম্পোরারি, মানে ওই বিশ্বজিৎ দা, ভুনুদা, মানে শুভময় ঘোষ, ওরা সবাই খুব পেছনে লাগতেন সোজা কথা। এরা গ্রাম থেকে এসছে, উচ্চারণের ইয়ে নিয়ে বা মানে যাই হোক, মানে যেটা ওভারকাম করে লেবুদা পরে নিজের একটা সুন্দর একটা প্রতিষ্ঠা করেছিল। তোমরা যে বোলপুর থেকে আসতে, আর ধরো এই ব্রতিনদা যেমন একেবারে সেই অর্থে শান্তিনিকেতনের মানে একেবারে আশ্রমের সন্তান, কোথাও কি কখনো একটা কোথাও কি বলবো মানে একটা সাংস্কৃতিক যে ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট, এই নিয়ে কোথাও কোনো ইয়ে লেগেছে যে মানে একটা কোথাও শান্তিনিকেতন বোলপুরকে, যেটা আগে মনে হতো দূরত্ব, না সেটা বন্ধুত্বের মধ্যে দিয়ে একেবারে মিটে গেছে বা আলাদা করে কখনো বোঝা যায়? এইটা তখন যখন ঘনিষ্ঠতা বাড়তে আরম্ভ করলো, এটা কমতে আরম্ভ করলো, তখন আমরা ওটা বুঝতে পারতাম না। বোঝার বয়সটা কিন্তু যখন আরেকটু উপরে উঠলো, তখন আমি বললাম না, এরা কিন্তু সত্যি সত্যি, এরা ঠিক ইংরেজি ভাষায় যদি বলতে হয় প্রিভিলেজ ক্লাস, মানে এরা এত সুযোগ পেয়েছে যে সুযোগটা আমরা পাইনি। এটা ঘটনা, এটা তো অস্বীকার করার লাভ নেই। আমি যদি এখানে আসে ছোটো থেকে পড়তাম, তাহলে আমিও যাই না কি হতাম, কিন্তু আমার বিদ্যা চর্চাটা একটু অন্য ধরনের হতো। আর বোলপুরে যেহেতু আমি জন্ম, বোলপুরে মানুষ, আমার বিদ্যা চর্চার ধরনটা, চলনটা, রাস্তাটা একটু অন্য ধরনের। আমরা বহু গুণী গুণী মানুষের সঙ্গে আমাদের মোলাকাত হয়নি। আর ঘটনাচক্রে লেবুদা ছিলেন, পূর্ণানন্দ চট্টোপাধ্যায় ছিলেন আমার মাস্টারমশাই। উনি বোলপুর স্কুলে কিছুদিন পড়িয়েছেন, এবং সেই পড়ানোর সূত্রে আমি সরাসরি ওনার ছাত্র, যার জন্যে আমাকে উনি প্রবীর বলতেন, এবং প্রবীর আয় এদিকে আয় কোন এরকম কথা বলতেন, এবং আমি মাস্টারমশাই হিসেবেই যথেষ্ট ওনাকে, ওনার সঙ্গে আমার সেই সম্পর্কটা বহু দিনের। লেবুদার কথা এলো যখন বাংলার, আমাদের লেখা একটা পত্রিকা প্রকাশিত হতো পয়লা বৈশাখে, তোমার কি মনে আছে কখন? মানে ওটা তো পাঠ্যক্রম শিক্ষা চর্চার ছেলে মেয়েদের একটা হাতে লেখার ওই লিনো কাঠের ছবিওলা, কিন্তু ওই দিন সবাই আমরাও পেয়েছি, ওটা আমরা পেয়েছি, হয়তো কিনতাম না, কিন্তু আমরা পেয়েছি, দেখেছি। হ্যাঁ, কেন কেনার মতন তখন আমাদের ছিল না, সবারকে দেওয়াও হতো, এবং এত ভালো লাগতো তখন আমার, মানে যখন আমার আরেকটু এগিয়ে গেলাম আর কি, এখানকার পড়াশোনা নিয়ে এগিয়ে যেতে বোঝার মতন ক্ষমতাগুলো আসতে আরম্ভ হলো, তখন আমি ভাবতাম যে এই জন্যই এরা প্রিভিলেজ ক্লাস, এই সুযোগটা এরা পেয়েছে যেটা আমরা পাইনি আর কি। মানে এই যে লেখার ক্ষমতা, সাহিত্য সভায় নিয়মিত সেইগুলোর কালেকশন পরে ছাপা হচ্ছে, হাতে লেখা পত্রিকা, মানে আমাদের লেখা মানে একটা ছাপা পত্রিকা, পয়লা বৈশাখে তাতে নাম বেরোনো, এবং সেখানে যে সমস্ত লেখা ক্লাস 4, 5, 6-এর ছাত্রছাত্রীরা লিখতো, তখন আমরা অবাক হয়ে যেতাম যে এই জন্যই হয়তো এরা আলাদা। ঠিক একদম। পাঠ্যক্রমের শতবর্ষে একটা সংকলন আমাদের গৌতম দা উদ্যোগে করেছিলেন, সেখানে ধরো অমর্ত্য সেনের লেখা বা নানা ধরনের সময়ের ওই আমাদের লেখা থেকেও কিছু সংগ্রহ ছিল। ওই আমাদের লেখারই বিভিন্ন সময়ের একটা সংকলন, একটা আমাদের লেখার শতবার্ষিকীতে বেরিয়েছিল, তাতে সেটা দুর্ধর্ষ ছিল, কিন্তু আমি দেখেছি, ওটা মনে পড়ে। এবং আদি যুগ থেকে যতটা পাওয়া যায় সেই আমল থেকে নিয়ে, তখনই আমার মনে হতো না এরা সত্যি সত্যি একটু আলাদা জাতের। না, তার জন্য কোনো একটা ছিল একটা সময়, যেটা কিছুদিন পর্যন্ত ছিল, সেটা হচ্ছে যে
বাড়ির ছেলে আর হস্টেলের ছেলে, এই একটা ছিল, সবারই মধ্যে ছিল না। কারণ বহু আমাদের সিনিয়ররা ছিলেন, জুনিয়র ছিলেন, যারা যেমন সুব্রত সেন মজুমদার পাঠভবনে দীর্ঘদিন পড়িয়েছেন, শিক্ষকতা করেছেন। এই সুব্রতদা আমাদের সময় শিক্ষাভবন হোস্টেলে রেগুলার আসতেন এবং অনেক সময় ব্যয় করতেন, মানে প্রতিদিন ওনার জায়গা ছিল। মানে বাড়ির ছেলে মেয়েরা হ্যাঁ, হস্টেলে বহু সময় কেউ কেউ কাটাতো। হ্যাঁ, কেউ কেউ কাটাতো। তা আমাদের সুব্রত সেন মজুমদারকে, যার জন্য সেই সময় আমার বাড়ির ছেলেদের থেকে যারা আমার সমসাময়িক নয়, তাদের সুব্রত সেন মজুমদারের সঙ্গে আমার আলাপটা কিন্তু ওই সূত্রেই, যে শিক্ষাভবনে যেহেতু থাকতাম আমি, সেই জন্য শিবয়ে আসতো। এবং কেমিস্ট্রি খুলেছে 62 সালে, কেমিস্ট্রি অনার্স। সুব্রত সেই প্রথম যুগের প্রথম ছাত্র। হ্যাঁ, তো ন্যাচারালি তারা আসতো, এসে কথা বলতো। তৎকালীন যুগে যারা ছিল কেমিস্ট্রি পড়তে, ছিল না, হ্যাঁ, র্যাগিংটা সেই সময় ছিল না। আমি না, হ্যাঁ ছিল, একদম ছিল না বললে ভুল হবে। আমি যখন প্রথম হোস্টেলে ঢুকলাম, আমাকে ডেকে পাঠানো হলো কিচেনে, যে রজত মুখার্জি বলে একজন ছেলে ছিল। এগুলো, এই শোন, কী নাম, ফিজিক্স পড়তো, মনে আছে এখনো, সেকেন্ড ইয়ারে, দাঁড়িয়ে ছিল, খুব সুন্দর চেহারা, খুবই সুন্দর চেহারা, খুব মানে চেহারা সুন্দর, হ্যাঁ, সুপুরুষ চেহারা, খুব স্মার্ট। তো আমাকে বললো, কী নাম? আলাম যে প্রবীর দাস। কোথা থেকে এসেছিস? বললাম যে বোলপুর থেকে। বোলপুর থেকে, আচ্ছা ঠিক আছে, এক কাজ করবি, সন্ধ্যেবেলায় ওই ইউ ব্লক, আমাদের শিক্ষাভবন হোস্টেলে, যেটা এখন মিনালিনি, সেখানে একটা ইউ ব্লক আছে, মানে ইউ এর মতন দেখতে ব্লকগুলো, হ্যাঁ, দুদিকে দুটো উইং আর পেছনে একটার সঙ্গে যোগাযোগ। এই ইউ ব্লকে এসে 1 নম্বর করে তুই দেখা করবি, খাওয়া দাওয়া করবি। তখনই আমি শুনলাম যে যা, আজকে দেবে তোকে। বললাম কেন? বললো আজকে দেখ না, যা তুই। আমরা ভয়ে দূর দূর করতাম। যাই হোক, সেরকম বোলপুর থেকে এসেছি, একটা বাঁকা চোখে থাকতো সবসময়, বাঁকা চোখ থাকতো, এরা অস্বীকার করা উপায় নেই, কিন্তু তখন ছিল। হ্যাঁ, বোলপুর থেকে এসেছি স্যার, ঠিক আছে। বস কী নাম বললো, অমুক বললো, 2-4টে জিজ্ঞেস করলো, খেলাধুলোর কথা জিজ্ঞেস করেছিল। আর খেলা পাগল তো আমরা ছিলাম, তাই জন্য ওই খেলার নামগুলো যদি বলতে পারতাম, যে কে মোহনবাগানের প্লেয়ার, কে ইস্টবেঙ্গলের প্লেয়ার, ইন্ডিয়া ভারতের একটা টিমটার নাম বলো, এইগুলো কিন্তু আমরা একদম চোস্টভাবে বলে দিতে পারতাম। সেইটার ব্যাপারে ওইটা আমার খেলার উপর দিয়ে সেদিন গেছিল বলে কিছু হয়নি। হ্যাঁ, একটা কুইজের মতো, আর কিছু না। তখন তো মোহনবাগানের টিমও ধরে এসে খেলেছে। হ্যাঁ হ্যাঁ, এই মাঠে খেলেছে। এবং আমরা, হ্যাঁ, শান্তিনিকেতনে আসতাম, যেটা ঠিকই একদম মনে পড়লো, যেটা আমার এখনই, সেটা হচ্ছে শান্তিনিকেতনে আসতাম কখনো কখনো। সেটা হচ্ছে যখন শুনতাম যে অমুক টিমের সঙ্গে অমুক টিমের খেলা বিশ্বভারতী, তা আমরা এসে ঠিক তুই যে হোস্টেলে থাকছিস, যে কোয়ার্টারে, তার কর্নারে আমরা এসে ওই জায়গাটাতেই আমাদের বরাদ্দ ছিল আর কি, যে আমরা ওই বোলপুরের ছেলেরা যখন খেলা দেখতে আসতাম, ওই জায়গাটাতেই আমরা বসতাম। কারণ এই দিকটা, ওই দিকটা কেউ বসতো না, আমরা সরাসরি ওই দিকে একটা শর্টকাট রাস্তা ছিল, এসে ওইখানে দাঁড়াতাম, দারুণ খেলা দেখতাম। অদ্ভুত একটা তখনকার দিনে যে ফিলিংসটা ছিল, শান্তিনিকেতন আলাদা, বোলপুর আলাদা, আমাদের কেন জানি না এটা ছিল, অস্বীকার করে লাভ নেই, যে বাইরের টিম জিতলে আমাদের কিন্তু আলাদা একটা আনন্দ, অদ্ভুত একটা ব্যাপার। এটা ঠিকই, কারণ তার একটা কারণ হয়তো এটা হবে যে পাঠভবনের ছেলেমেয়েরা বা ছেলেরা এত সুন্দর খেলতো খেলাধুল ফুটবলে, যেটা বোলপুর স্কুল পেরে উঠতো না। তার থেকে ওইটা হয়তো আমাদের, হ্যাঁ, ওইটা আমাদের কিন্তু ঢুকে গিয়েছিল, যে এরা তো আমাদের ওই মোহনবাগান ইস্টবেঙ্গলের মতন, এরা হচ্ছে, আমি যদি মোহনবাগান হই, ওরা ইস্টবেঙ্গল, ওরা অর্থাৎ এদেরকে যেমন করেও খাটাতে হবে, সেই ইস্টবেঙ্গলের বাইরের লোক এলেও ইস্টবেঙ্গলে তখন মানে একটা ছিল এরকম, যে ইস্টবেঙ্গলের কাজ সাঁতার দিয়েছে। এইটা কিন্তু তখন ছিল। এটা তো পরবর্তীকালে যখন আমরা 65 সাল থেকে এলাম, আস্তে আস্তে কিন্তু এটা একদম পুরোটাই বদলে গেল। আর সেই সময় মেলামেশা দিয়ে শুরু হবে, হ্যাঁ, মেলামেশা দিয়েই আস্তে আস্তে সহজ হয়ে গেলাম। এবং সত্যি সত্যি তখন খেলা দেখতাম, পিকে ব্যানার্জি খেলা দেখা, এটা ভাবা যায় না। হ্যাঁ, পরবর্তীকালে ওই যে সংগঠন করা বলছি যে আসে, তখন আমরা একটা ওই বন্যা ত্রাণ তহবিল সংগ্রহ করার জন্য আমরা একটা খেলা আলোচনা করলাম, ওই ছাত্র সম্মেলনী মাধ্যমে। আমি একটা প্রতিনিধি ছিলাম আর কি সেই সময়। তো তা আমার উপর দায়িত্ব পড়েছিল যে ওই অতিথি যারা প্লেয়ার যারা আসবেন, তাদের সঙ্গে সঙ্গে থাকা, তাদের খাওয়ার ব্যবস্থা করা, তাদের ইয়ে করা, আর যারা খেলা দেখতে মানে প্রেস থেকে আসছে সাংবাদিক যারা, তাদেরকে ব্যবস্থা করে দেওয়া, তাদের কার্ড দেওয়া, এইটা আমার দায়িত্ব ছিল। তো সেই সময় মোহনবাগান ইস্টবেঙ্গলের তাবড় প্লেয়ার এসেছিলেন কিন্তু, এবং তাদের সঙ্গে আমার খুব দারুণ সান্নিধ্য হয়ে গেছিলো। মানে সব সময় তাদের সঙ্গে সকাল থেকে থাকতাম, একদম স্টেশন থেকে নিয়ে এসে গেস্ট হাউসে তাদের সঙ্গে খাওয়া, সারাদিন ধরে খেলা, তারপরে অনুষ্ঠান, রাতের অনুষ্ঠান, নাট্যঘরে
অশোক চ্যাটার্জি বলে বর্ধমানে একজন প্লেয়ার ছিল, যা আমরা যখন বললাম যে আপনারা কেউ গান গাইবেন, তখন বললেন হ্যাঁ আমাদের অশোক গাইবে, অশোক যা চলে যা করে অশোক চ্যাটার্জি গান গাইলেন এবং রবীন্দ্রসঙ্গীত গাইলেন কিন্তু। তো এইটা তখন ওইখান থেকে আমার কিন্তু ওই ইয়েটা শুরু আর কি। যে তোমার ক্রিকেটও তো তখন ধরো শীতকালটাতে, শুধু শীতকালটাতে দুপুরবেলা অনেক সময় ম্যাচটা হতো, কিন্তু তোমার সত্যি এত সুন্দর তোমার স্মৃতি সব কাবলুদা। আর এখনো এই যে তোমার এই যে পিকনিক হলে এই কাবলুদা বা বটুদা, মানে যে এটা তোমার কি রান্না বান্নার কোনোদিন কোনো শখ ছিল নাকি? না, ছোটতে খুব ছোটতে রান্না করতে হয়েছে আমাকে, নানা কারণেই করেছি আর কি। মানে হয়তো দিদিমা চলে যেতাম, বাড়িতে থাকতাম, হয়তো তখন ওই 7, 8, 9, 10 পড়ি তখন। কিন্তু এই যে তোমার যে কোনো জায়গায় রাঁধুনিদের সঙ্গে তুমি, হ্যাঁ এইটা হয়েছে আমার পারিবারিক সূত্রে। আচ্ছা, কোনো কারণে কেন হয়েছে জানি না, এটা আমার এখনো আমার মনে আছে, যেটা আমাকে বলে সবাই, এইটা আমার শুরু হয়েছে 40 বছর আগে। সেদিন আমি বলি এটা সবুজকলি ছিল, সবুজকলির ভাইয়ের বিয়ে, সেইটা আমার স্মৃতিতে আছে। সবুজকলির ভাইয়ের বিয়ে, তার আজকে ছেলের বয়স, সবুজকলির ভাই মানে ভাই হচ্ছে সমু, হ্যাঁ। তো সমুর বিয়েতে আমার পারিবারিক সূত্রে ওদের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে, মানে আমার স্ত্রীর ভাইঝির সঙ্গে ওর সবুজকলির ভাইয়ের বিয়ে হয়েছে, সেইটা প্রায় 40 বছর আগে। আর আজকে ছেলেটার বয়স বোধ হয় 38 থেকে 40। ওই বিয়ের আমার প্রথম মনে আছে, যেটা আমি একদম দায়িত্ব সহকারে এই দায়িত্বটা করেছিলাম, সেটা আমার এখনো মনে আছে। ওইটা এত বছর আগে থেকে করা এটা, কিন্তু তাই ওইটাই ধারাবাহিকভাবে সবাই এত নিশ্চিন্তে ভরসা করে না, নিশ্চিন্তে ভরসা করে নিয়ে কিন্তু এটা বহুদিন ধরে করছি। আর একটা সময় আমার সত্যি সত্যি ভালো লাগতো করতে, আনন্দও পেতাম। এটা ঠিকই, আনন্দ না পেলে তো কোনো কাজ করা যায় না। আমাকে দায়িত্ব দিলে সেটা যদি আনন্দ সহকারে না করি তাহলে ভালো লাগবে না। আস্তে 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 ওটা এখন আস্তে আস্তে কমিয়ে ফেলেছি একদম। আর অভিজ্ঞতার জন্য সবাই তোমাকে, যাই হোক, সে হয়তো হয় যতটা পারি করি। না না, তুমি আনন্দে থাকবে এমনি কাবলুদা, খুব মানে তোমার গল্প শুনে আজকে একদম সকালটা একদম। যাই হোক, আমারও খুব ভালো লাগলো। আর এই স্মৃতিচারণ করতে গিয়ে এত কথা পিছন থেকে চলে আসে যে সেটা অদ্ভুত একটা, হ্যাঁ শেষ হয় না, শেষ হয় না। আবার একদিন গল্প করা যাবে পরবর্তী পর্যায়ে। খুব ভালো, আরে ভালো থাকিস।